আজকে আমরা পি ব্লক পড়ছি, ঠিক আছে? পি ব্লকে আমরা চারটে গ্রুপ, দুটো গ্রুপ আগের ক্লাসে পড়ে এসেছি। এখানে আমাদের চারটে গ্রুপ আছে। গ্রুপ নাম্বার 15, 16, 17 অ্যান্ড 18। এবার এই গ্রুপগুলোতে 5টা করে মেম্বার থাকে ইউজুয়ালি। এখন নতুন একটা রো জয়েন হয়েছে, তাই জন্য 6টা করে মেম্বার আছে। একমাত্র 18টাতে 7টা মেম্বার। তার মধ্যে একজনের পি ব্লকে থাকার কথাই নয়, তার কারণ তার ইলেকট্রনিক কনফিগারেশন পি ব্লকের মতোই নয়, সে হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, তাহলে পিরিয়ড 1-এ একটা মেম্বার থাকে পি ব্লকের, যেটা থাকার কথা ছিল না, কারণ ফার্স্ট অরবিটে পি ব্লকটাই থাকে না, তাই জন্য ফার্স্ট পিরিয়ডেও কোনো এলিমেন্ট থাকা উচিত ছিল না। কি করা যাবে, গ্যাস বলে কথা, নোবেল গ্যাস তাও, তার জন্য এখানে হিলিয়ামটাকে রাখা হয়েছে। এছাড়া আর কি কি আছে, P2-তে আছে, 3-তে আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। এই 7টাতে টোটাল 7টা ইনার্ট গ্যাস আমরা পাই। হিলিয়াম ছাড়া কে কে আছে? হিলিয়াম ছাড়া আছে পরেগুলো বলো। আর হিলিয়াম, নিয়ন, আন অক্টিয়াম। আন মানে হচ্ছে 1, ঠিক আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, আমরা এই এতগুলো ইলেকট্রনকে এইগুলোকে থার্ড ব্র্যাকেটে এক্সপ্রেস করে লিখে দিই, ঠিক আছে? মানে ধরো কেউ বলছে আমি সোডিয়াম লিখব, সে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11 তো, তাই সে কী করে, সে এখানে নিয়ন লেখে, নিয়ে 3s1 লিখে দেয়। তার মানে এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে হচ্ছে 10টা ইলেকট্রন কমপ্লিট, ঠিক আছে? তাই এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই দুটো নাম্বারের গ্যাপ বুঝিয়ে দেয় এই গ্রুপটাতে কতগুলো এলিমেন্ট আছে। দেখো 2 আর 10-এর গ্যাপ কত? 8, তার মানে সেকেন্ড পিরিয়ডে 8টা এলিমেন্ট আছে। 10 আর 18-এর গ্যাপ কত? 8, তাহলে এই পিরিয়ডেও 8টা এলিমেন্ট আছে, ঠিক আছে? কিন্তু আর্গনের পর হচ্ছে কি? ক্রেপ্টন। ক্রেপ্টন হচ্ছে 36, তাহলে দেখুন এখানে 18 আছে, তার মানে এখানে 18টা এলিমেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এবার দেখো 2, 3-কে একসঙ্গে রেখেছি, 4, 5-কে একসঙ্গে রেখেছি, 6, 7-কে একসঙ্গে রেখেছি। কেন রেখেছি এরকম? তার কারণ হচ্ছে প্রত্যেকটা পেয়ারে সেম নাম্বার অফ এলিমেন্ট থাকে। দেখো এখানেও 8 এলিমেন্ট আছে, এখানেও 8, এখানে 18। এবার দেখো ক্রেপ্টনের পর জেনন, এক্সি, এটা 54। দেখো 36 আর 18, দেখো 54, 18 এলিমেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে রেডন, আর এন 86, দেখো 32টা, তার মানে এখানে 32টা এলিমেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে যাই থাকুক না কেন, আন অক্টিয়াম, UUAO, এখানেও দেখো 32টাই থাকবে, কারণ আন অক্টিয়াম মানেই হচ্ছে 118। আন ফর ওয়ান, অক্টিয়াম মানে 8, ঠিক আছে? আজকে হয়তো এইটার একটা নাম চলে এসছে, সেই নামটা হচ্ছে ওগানেসন। ওকে, এর সিম্বল হচ্ছে OG, ওগানেসন, ঠিক আছে? আজকে এটার একটা ডিসকভারি হয়ে গেছে, এই এলিমেন্টটাকে আমরা বানিয়ে ফেলেছি, এটা হচ্ছে OG, ওগানেসন। ওগানেসন তো, হ্যাঁ, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার সব ইনার্ট গ্যাস।
বোঝা গেল? তো আমি যখন ইলেকট্রনিক কনফিগারেশন লিখি আমি কিন্তু এই স্টাইলে লিখি না, আমি এই স্টাইলটা পছন্দ করি না, কারণ আমি মনে করি যে 1:2 2:2 2:6 লোকেরা ভুলে যায়, তার কারণ তারা এইভাবেই তারা ব্যাপারটাকে বাইপাস করে নেয়। তো যত তুমি ওটা লিখবে তত তোমার ওটা মাথায় থাকবে, ঠিক আছে? তাহলে আমি লেখা কি 1:2 2:2 2:6 এভাবে লেখা শিখিয়েছিলাম। এই যে দাগ দিতাম, দাগ দেওয়ার মানেটা কি? দাগ দেওয়ার মানেটা হচ্ছে আমি এইগুলোই লিখছি অ্যাকচুয়ালি, এই যে এই নাম্বারগুলোই লিখছি। দেখো 1:2 পর দাগ, তার মানে এখানে 2 আছে, তারপর 2:2 2:6 এর পর দাগ, তার মানে এখানে কত আছে? 10 আছে। দেখো এইগুলোর নাম্বার, তারপর 3s1, ঠিক আছে? আমি এগুলো যোগ করে করে এখানে লিখতাম, এই যে 2 2 2 প্লাস 2 4 4 প্লাস 6 10, আর এই হচ্ছে 11। যথাযথ ব্যাপারটা ক্লিয়ার তো? বর্ণিনী ব্যাপারটা ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওইভাবে করলে কি হয়, ব্যাপারটা মনে থাকবে। নইলে যদি আমরা এরকমভাবে এনি করে কেয়ার করে এয়ার করে লিখে দিই, একসময় ওরাই আমার কেয়ার করবে না। ঠিক আছে, উই হ্যাভ টু টেক কেয়ার অফ দেম। ওকে, আচ্ছা, এখানে 18টা করে কেন আসে? কারণ ওখানে ডি ব্লক ইন্ট্রোডিউস হয়ে গেছে, 4th পিরিয়ড থেকে ডি ব্লক চলে আসে, 3D 4D এগুলো চলে এসছে। এখানে 32 করে কেন আসে? কারণ ওখানে এফ ব্লক ইন্ট্রোডিউস হয়ে গেছে, 4F 5F এগুলো চলে এসছে, সেই কারণে এখানে 32, এখানে 18, আর এখানে পি ব্লক আছে বলে 8। ওকে, এবার 17 এর মেম্বারদের দেখে ফেলি, কারা কারা 17 এর মেম্বার আছে। 17 এর মেম্বার হচ্ছে, ফার্স্ট গ্রুপে কেউ নেই ফার্স্ট পিরিয়ডে, সেকেন্ড পিরিয়ডে আছে ফ্লোরিন, থার্ডে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং হেপটিয়াম বা সেপটিয়াম, UUS। অক্টিয়ামের আগে সেপ্টিয়াম, অক্টোবরের আগে সেপ্টেম্বর, ঠিক আছে? তাহলে সেপ্টিয়াম, এটার নাম হচ্ছে TS, এখনকার এটার নাম হচ্ছে টেনেসিন। TS নতুন এলিমেন্ট, টেনেসিন। টেনেসি, ইউএসএ এর একটা রাজ্য হচ্ছে টেনেসি, সেই টেনেসির নাম থেকে এটার নাম হচ্ছে টেনেসিন। এটাও একটা হ্যালোজেন, অ্যাস্টাটিনের মতো টেনেসিনও একটা হ্যালোজেন। তাহলে এদেরকে বলা হয় হ্যালোজেন ফ্যামিলি। গ্রুপ 17 হচ্ছে আমার হ্যালোজেন ফ্যামিলি। গ্রুপ 18 কারা তাহলে? গ্রুপ 18 ছিল ইনার্ট গ্যাস, ইনার্ট। এদের অ্যাটমিক নাম্বার কত? এদের অ্যাটমিক নাম্বার ছিল একটা করে কম, 9 17 35 53 87 85 অ্যান্ড এটা হচ্ছে 117, সেপ্টিয়াম। ঠিক আছে, ওকে। তাহলে 16 থেকে আছে, 16তে হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এবং অবভিয়াসলি এখানে হচ্ছে হেপটিয়াম। হেপটিয়াম, ঠিক আছে? হেপটিয়াম বলছি, হেক্সিয়াম, হেক্সিয়াম। যেহেতু এস দিয়ে সেপ্টিয়াম হয়ে গেছে তাই এখানে আমি এস ইউজ করতে পারছি না, এখানে আমাকে 6 লিখতে হচ্ছে। হ্যাঁ বলো, কি বলছো? এক মিনিট, হ্যালো, আপনি দেখলেন কি ছিল কথা?
হেক্সিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে লিভারমোরিয়াম, এটার নাম হচ্ছে লিভারমোরিয়াম। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কারণ আনান হেক্সিয়ামে এইচ ইউজ করে ফেলেছি, তাই দুখানা জিনিসকে তো আর এইচ ইউজ করবো না, তাই না? তো এই কারণে একটা হেপ্ট একটা সেপ্টের, মানে একটা হেক্স একটা সেপ্টের সুবিধা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এনিওয়ে, তাহলে এইটি হচ্ছে আমার, তাহলে অ্যাটমিক নাম্বারগুলো কী হবে? অ্যাটমিক নাম্বারগুলো হয়ে যাচ্ছে 52, 34, 16, 8, ওকে। আর এখানে আছে লিভারমোরিয়াম, ঠিক আছে। লিভারমোরিয়ামেরটা এলভি দিয়ে লেখা হয়, ঠিক আছে। লিভারকে যদি মুড়ে দাও তাহলে লিভারমোরিয়াম। ওকে। টেনেসিন, আচ্ছা টেনেসিন একটা ই থাকবে, সাইন, ঠিক আছে। টেনেস, টেন্নেস, টেনিস বলতে গিয়েও একদম টেনিস বললাম না, ঠিক আছে। টেনিস বানানো হচ্ছে টেনিস, আর সাইন হচ্ছে SINE, সাইন। তাই তুমি যোগ করে দাও আর আইটাকে ই করে দাও। ওকে, তাহলে আমাদের পড়ে থাকে এখন তো 15টা পড়ে থাকে। 15 সবার প্রথম মেম্বারটা হচ্ছে আমার ফেভারিট, আমাদের ফেভারিট ভালো গ্যাস, দ্য ফার্স্ট নোন ইনার্ট গ্যাস, যার নামের মধ্যে এখনো ইনার্ট কথাটা রয়েছে। নাইট্রোজেনের লিটারাল মিনিং হচ্ছে ইনার্ট গ্যাস। নাইট্রোজেনের লিটারাল মিনিং হচ্ছে ইনার্ট জেনারেটিং গ্যাস। যে গ্যাসটা ইনার্ট কন্ডিশনকে জেনারেট করতে পারে দ্যাট ইজ কল্ড নাইট্রোজেন। ওকে, তো প্রথমে যখন বাল্ব আবিষ্কার করা হয়েছিল তখন ভেবেছিল যে বাল্ব নাইট্রোজেন গ্যাসের মধ্যেই জ্বলবে, জ্বলছিল, কারণ টাংস্টেন খুব একটা রিয়াক্ট করে না, টাংস্টেনের ফিলামেন্ট দিয়ে তো বাল্ব জ্বালানো হয়েছিল। কিন্তু টাংস্টেন না রিয়াক্ট করুক, কপার রিয়াক্ট করে যাচ্ছিল, যে কপারের ওয়্যারটা দিয়ে টাংস্টেনের বাল্বের সঙ্গে জোড়া হয়েছিল, সেখান দিয়ে লিক করতে করতে একসময় কপারটা রিয়াক্ট করে যাচ্ছিল। অত গরম নাইট্রোজেন অ্যাটমের সঙ্গে রিয়াক্ট করলে আর কিছু পড়ে থাকে না। তো নাইট্রোজেন গ্যাস আগে ইনার্ট গ্যাস হিসেবে আমরা বাল্বে ইউজ করতাম। তো নাইট্রোজেনের পর হচ্ছে কি, নাইট্রোজেনের পর হচ্ছে ফসফরাস, ফসফরাস করে জ্বলে। তারপর আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো নামটা মনে রাখা খুব সোজা, কারণ এটা লাস্ট লেটার আর ফার্স্ট লেটার। এবং ছোটোবেলা থেকে তোমরা ওই জিনিসটা পড়ে আসছো, মেটালয়েডের যে এক্সাম্পল তাতে আর্সেনিক আর অ্যান্টিমনি ছিল। আর যে বিসমাথ, আবার সেই এটা লাস্ট লেটার ফার্স্ট লেটার। ওকে, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, আর্সেনিকটা একটু তলায় লিখি, আর এখানে হয়ে যাবে আনান পেন্টিয়াম, মানে 115। এটার নাম কি আনান পেন্টিয়ামের? আনান পেন্টিয়ামের নাম হচ্ছে মস্কোভিয়াম। মস্কো থেকে পাওয়া যায়নি কিন্তু এটা, জাস্ট মস্কোভিয়াম। বলো।
অবশ্যই অবশ্যই। ঠিক আছে, মস্কোভিয়াম নাম থেকে অনেক আমরা একটা আন্দাজ করতে পারি যে এটা একটা মেটাল, কারণ তলায় গেলে মেটালকে একটা বারে আমরা জানি। মস্কোভিয়াম জাস্ট সিম্পল স্পেলিং। সায়েন্টিফিক নেমের এটা একটা বড় গুণ। সায়েন্টিফিক নেম ইংলিশের মতো তো বিট্রেইন নয়, যেমন লেখা হয় তেমন প্রোনাউন্সিয়েশন হয়। ঠিক আছে, লিখবো ইউ, উচ্চারণ করবো আ, ওসব ধান্দায় সায়েন্টিফিক নেম থাকে না। ঠিক আছে, হিপোক্রিসি। লিখছি ইউ, উচ্চারণ করছি আ, না ভাই আমব্রেলা। তাহলে পার্ট নয় কেন? পার্ট পার্ট যদি তুমি গলফ খেলো, যদি তুমি গলফ না খেলো ওটা পুট। শর্ট পার্ট, ঠিক আছে, গলফের পার্ট পাটিং শট। ঠিক আছে, তাহলে এই যে কটা এলিমেন্ট হলো, ঠিক আছে, এর মধ্যে থেকে আমাদের আপাতত এই আনানগুলোকে বাদ দিলেই চলবে, বাকিগুলোকে আমাদের ভার্টিক্যালি পড়তে হবে। কখনো এটা হরিজন্টালি পড়তে যাবে না গোলাবে। যদি ভুলে যাও অ্যাটমিক নাম্বার পাশাপাশি বসিয়ে চিনে নেবে, খালি একটা রো হরিজন্টালি মনে রাখবে, সেটা হচ্ছে টপ রোটা। ঠিক আছে, বাকিগুলো সব ভার্টিক্যালি পড়বে, কারণ তুমি জানো যে এই এলিমেন্টের সঙ্গে কত যোগ করলে এটা পাওয়া যায় 8, তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে 8 পাওয়া যায়, মানে এটার সঙ্গে 8 যোগ করলে এটা পাওয়া যাবে, এটার সঙ্গে 8 যোগ করলে এটা পাওয়া যাবে, তাই না? তা তোমার অ্যাকচুয়ালি অ্যাটমিক নাম্বার নিয়েও কোনো সমস্যা নেই। লোকে পাশাপাশি পড়ে অ্যাটমিক নাম্বারটা মনে রাখার জন্য। অ্যাটমিক নাম্বার মনে রাখতে হয় না, অ্যাটমিক নাম্বার ডিরাইভ করা যায়। নাম মনে রাখতে হয়, নামটা মনে রাখো। অ্যাটমিক নাম্বার তুমি ক্যালকুলেট করে বার করে দিতে পারবে, নাম কোনদিন ক্যালকুলেট করে বার করতে পারবে না। বোঝা যাচ্ছে? কেউ যদি বিসমাতে অ্যাটমিক নাম্বার জিজ্ঞেস করে, তুমি রেডন থেকে 3 ঘর পিছিয়ে এসে বলে দিতে পারবে 83, তাই না? কিন্তু রেডন আর বিসমাত যে একই পিরিয়ডে আছে সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি এগুলোকে ভার্টিক্যালি পড়তে শুরু করবে। বলে সব করে হরিজন্টাল মুখস্থ রাখতে হবে। হরিজন্টাল গ্রুপগুলো পিরিয়ডগুলো খুব বড় বড় গ্রুপ পিরিয়ড হয়। চাঙ্কে মনে রাখতে গেলে একটা চাঙ্ক আরেকটা চাঙ্কের সঙ্গে লেগে যাবে। ওকে, এরকম আমার খুব হতো ছোটবেলায়। লিথিয়াম বেরিলিয়ামের পরই আমি শুরু করে দিতাম অ্যালুমিনিয়াম দিয়ে, বা সোডিয়াম পটাশিয়ামের পর, মানে সোডিয়াম ম্যাগনেসিয়ামের পর আমার হামেশা বোরনটাই মাথায় আসতো। বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন। বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আরে সোডিয়াম ম্যাগনেসিয়াম তার পরে আছে। তো চাঙ্কে মনে রাখাটা খুব অসুবিধা, আর এত বড় বড় 18খানা 32খানা পাশাপাশি মনে রাখাটা আরও অসুবিধা। তার চেয়ে বাঞ্চ ভাই 5টা করে, 4টে করে, 3টে করে ভার্টিক্যাল মনে রাখো না। তোমার অনেকগুলো ভার্টিক্যাল হবে, কিন্তু তুমি সেগুলোকে নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো দিজ আর দ্য এলিমেন্টস উই আর ডিলিং উইথ ইন টুডেস ক্লাস। ঠিক আছে, অক্সিজেনের ফ্যামিলিকে বলা হয় চ্যালকোজেন ফ্যামিলি, বিকজ এটাকে চ্যালকোজেন ফ্যামিলি কেন বলা হয় আমি ভুলে গেছি। তারাও halogen because they produce light. বিকজ এরা ওরের মধ্যে থাকে। ঠিক আছে, বিকজ দে আর ফাউন্ড ইন ওর। এবার তুমি বলো ওরের সঙ্গে অক্সিজেন ফ্যামিলির কি রিলেশনশিপ, মানে হঠাৎ করে চ্যালকোজেন বলার মানে এটা কি? চ্যালকোজেনের লিটারাল মানে হচ্ছে কপার প্রডিউসার।
তো কপারের ওর কপার সালফাইড থেকে যেহেতু আমি কপারটাকে পাই, তাহলে কপার সালফাইডের যে আদার এলিমেন্ট সেটা হচ্ছে সালফার। কপার আরেকটারও আছে Cu2O, কপার অক্সাইড, সেখান থেকেও কপার পাই। তা চ্যালকোজেনের লিটারাল মানে হচ্ছে যেখান থেকে কপার পাওয়া যায়, ঠিক আছে? তো আজকে ওটাকে জেনারেলাইজ করে দেওয়া বলা হয়েছে যেখান থেকে যে কোনো মেটাল পাওয়া যায়, ঠিক আছে? এবার যেহেতু মেটালের সঙ্গে এরাই ওর হিসেবে থাকে, অক্সাইড অথবা সালফাইড, তাই জন্য এই ফ্যামিলিটাকে চ্যালকোজেন ফ্যামিলি বলা হয়েছে। বর্ণিনীর ডেফিনেশনটা ক্লিয়ার হলো? ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ, ওকে, আচ্ছা। এবার হচ্ছে এদের প্রপার্টিজ। হ্যাঁ বলো। হ্যাঁ, কার্বোহাইড্রেট ফর্মে থাকলেও কার্বোহাইড্রেটটা তো একটা প্রিন্সিপাল ওর নয়, সেকেন্ডারি ওর। অক্সাইডটা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করতে করতে কার্বোহাইড্রেটে কনভার্ট হয়। আর তখনকার যে যখন এটার নাম চ্যালকোজেন পড়েছিল তখনকার লোকের এত জ্ঞান ছিল না। যেমন ধরো ল্যাভোইশিয়ারের মতো একখানা মাইন্ড বা পাঁচ বেকিং কাজ করে দেখাও, পারবে না। কিন্তু ল্যাভোইশিয়ার নাইট্রোজেনকে ইনার বলে গেছেন, ওটাকে উনি কমপ্লিটলি কারেক্ট বলতে পেরেছিলেন? পারেননি তো। তাহলে তখনকার যেটা রাইট এখন সেটা রং। মানুষ বাজে তর্ক করে, ভাবে যে তারা যেটা কথা বলছে সেটা সত্যি কথা বলছে, সেটাই সবসময় রাইট থাকবে না। সায়েন্সের দিকে তাকাতে হয়। ট্রুথ অলওয়েজ ভ্যারিয়েবল অ্যান্ড ডিপেন্ডস আপন পার্সপেক্টিভ। এখানেও তাই। আমাদের অবজারভেশন তখন অত ফাইন অবজারভেশন ছিল না, আজকেও নেই। আজকে এটাই আলটিমেট, আর এরপরে আর কোনো ফাইন অবজারভেশন আসতে পারে না, এটাও তো নয়। বি হাম্বল, স্টে হাম্বল। আচ্ছা, এবার আমরা দেখব ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ট্রেন্ডস অফ প্রপার্টিজ। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ ট্রেন্ডস। ওকে, কি কি আছে আমরা প্রত্যেকটা গ্রুপেরই দেখে নেব। প্রথমে দেখো ই কনফিগ। আগে ফিজিক্যাল হচ্ছে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে ই কনফিগ মানে ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। এক একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টে কিন্তু আলাদা হবে, কিন্তু জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন একটা পার্টিকুলার গ্রুপের সেম হবে, এটাই হওয়া উচিত। মানে আমি এটা পিরিয়ডিক ট্রেন্ড কেন ধরতে যাবো? ওকে, সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে মেম্বার্স তো লিখিয়ে দিয়েছি। সেকেন্ড হচ্ছে ডেনসিটি। থার্ড এমপিবিপি। এমপিবিপি মানে মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট। বুলিং পয়েন্ট নয়, বুলি করতে যেও না। নাম্বার 4 অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই। অনেকে রেডি বলে, রেডি বললে বানানটা আর এ ডিওয়াই হয়ে যায়, এখানে আমি আর ই এ ডিওয়াই হয়ে যায়। রেডিয়াই উচ্চারণ করে বানানটা ঠিক রাখার চেষ্টা করি। অনেকেই রেডিয়াই বলে, আমি ইন্টারভিউতেও শুনেছি, বাট ওদের রেডিয়াই বলার স্টাইলটা আমাদের রেডিয়াই বলার স্টাইল আছে কম। আমরা ই আর আইটা আলাদা করে উচ্চারণ করছি, ওটা একসঙ্গে উচ্চারণ করে দেয় কি একটা কায়দা। রেডিয়াই। নাম্বার 5 হচ্ছে আয়োনাইজেশন এনথালপি।
এগুলো আমরা পিরিয়ড টেবিল অলরেডি একবার পড়ে এসেছি। নাম্বার 6, ইলেকট্রন গেইন এনথালপি। Number 7, electronegativity, which in turns represent electropositivity. Which means metallic character. ঠিক আছে, electropositivity means nothing but metallic character. Okay. Next point, number 8, oxidation numbers বা oxidation state. Oxidation state, each oxidation state একটা করে oxidation number আছে। স্টেটটা হচ্ছে কন্ডিশন আর নাম্বারটা হচ্ছে ওই কন্ডিশনের এক্সপ্রেশনটা। ঠিক আছে, স্টেট আর নাম্বার কিন্তু এক জিনিস নয়। নাম্বার 9 হচ্ছে ক্যাটিনেশন। নাম্বার 10 হচ্ছে মাল্টিপল বন্ড ফর্মেশন। এগুলো একটা ক্যাপাসিটি। ঠিক আছে, নাম্বার 11 অ্যালোট্রপি। এই এতগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, কিন্তু তোমাকে খালি জানতে হবে অ্যাবসোলিউট ভ্যালুগুলো নয়, তোমাকে খালি জানতে হবে কোন দিক থেকে কোন দিকে বাড়ে, মানে লেফট টপ টু বটম কি হয়। সোজা কথা, টপ টু বটম কি হচ্ছে এইটুকুই তোমাকে জানলেই ব্যাপারটা তোমার মোটামুটি হাতে উঠে আসবে। আরেকটা দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ফিজিক্যাল স্টেট। বুঝলে, তো দিজ আর দ্য 12 প্রপার্টিজ ফিজিক্যাল। কাদের কাদের জন্য অ্যাপ্লিকেবল এটা? এটা হচ্ছে গ্রুপ কাদের জন্য আমরা এটা ফাইন্ড আউট করছি? 15, 16, 17, 18, এই চারটের জন্য আমরা এগুলোকে দেখছি। আচ্ছা, ই কনফিগ বলো, ইলেকট্রনিক কনফিগারেশন গ্রুপ 15 এ কি হবে? জেনারেল। ভেরি গুড, থ্যাংক ইউ বর্ণিনী। ওকে, NH2NP3। তথা তুমি উত্তেজনায় বেশি চলে গেছো, কনসিকুয়েন্সটা খেয়াল করনি। তাহলে গ্রুপ 17 কি হতো? NH2NP7। ভেরি গুড, ঠিক আছে। NP3 হাফ ফিল, তার মানে এটা স্টেবল। ঠিক আছে, তাহলে এটা মেনশন কি না, হাফ ফিল। এই হাফ ফিল বলে এরা কিন্তু ইনার্ট, যে কারণে এটাকে নাইট্রোজেন বলা হয়েছিল গ্যাসটা। তাহলে গ্রুপ 16 কি হবে? NH2NP, ঠিক আছে, ওই 5টাই মাথায় ঘুরছে। NP4, এখানে হচ্ছে NH2NP5, আর এখানে হচ্ছে NH2NP6। এগুলো লিখো না, হ্যাঁ,
আমি পাঠিয়ে দেবো এগুলো, এগুলো জাস্ট তো চার্ট, চারটা পড়বে পরীক্ষার সময়, এই চারটাই খুব লাগবে। তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো খাতায় লিখে, বাট এখন লিখো না, এখন জাস্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কারণ একটা করে ইলেকট্রন বাড়ছে, আমার পিতে একটা করে ঢুকছে। এবার যেহেতু লাস্টেরটা তো কমপ্লিট হয়ে গেল, তাহলে এটাও কিন্তু ফুল ফিল্ড হয়ে গেল, ফুললি ফিল্ড, তাহলে এটাও কিন্তু আমার ইনার্ট হয়ে গেল। কার এটা নেই? এক্সেপ্ট এইচই। হিলিয়ামের কিন্তু এটা নেই, সেই কারণে হিলিয়ামটাকে এখানে বসানো উচিত হয়নি, ঠিক আছে? কিন্তু তাও আমাদের বোকামো, আমাদের মূর্খামো, আমাদের ঘাট টানামো, আমরা হিলিয়ামটাকে এখানে বসিয়ে দিয়েছি। আর আমাদের পুরো সায়েন্সের কনসেপ্ট, ইউনিট টেবিলে যতটা ফ্ল কাটানো গেছে সেগুলো আবার তৈরি হয়ে গেছে। কি সুন্দর বেরিলিয়ামের ওপর বসতে পারতো, বেরিলিয়াম ইনার্ট, এটাও ইনার্ট না, ইনার্ট গ্যাসের সাথেই বলবো। আচ্ছা, ডেনসিটি, তো ডেনসিটির সাথে অ্যাকচুয়ালি আমি ফিজিক্যাল স্টেটটাকে জুড়তে পারতাম, ঠিক আছে? তো তুমি অ্যাকচুয়ালি এখানে ফিজিক্যাল স্টেটটাকে এখানে না রেখে ডেনসিটির সাথেই জুড়ে দাও, তাহলে আমাদের পয়েন্টটা একটু কম লাগে পড়তে, ঠিক আছে? তাহলে তুমি কি করছো, তুমি ডেনসিটির সাথে লিখে দিচ্ছ ডেনসিটি অ্যান্ড ফিজিক্যাল স্টেট। ঠিক আছে? তাহলে গ্রুপ 15-এ কি আছে? গ্রুপ 15 যত তলায় যাচ্ছ তোমার ডেনসিটি কিন্তু ইনক্রিজ করছে, ঠিক আছে? সবই হচ্ছে ডাউন দ্য গ্রুপ, এবার থেকে আমরা যা পড়বো সবই হবে আমার ডাউন দ্য গ্রুপ, ঠিক আছে? ইনক্রিজেস, এর মধ্যে নাইট্রোজেন হচ্ছে গ্যাস, আর বাকি সব হচ্ছে সলিড, ওকে? নাইট্রোজেন গ্যাস, রেস্ট সলিড। তাই গ্রুপ 16-এ কি হবে? এক্সপেক্টেডলি গ্রুপ 16 আমার সিমিলারলি হবে, তলায় গেলে ডেনসিটি ইনক্রিজ করে, আচ্ছা। পোলোনিয়ামে পাওয়া যায় না, কারণ পোলোনিয়ামের স্টেবিলিটি খুব কম, রেডিও অ্যাক্টিভ, তো হাইলি রেডিও অ্যাক্টিভ, তাই জন্য স্টেবিলিটি খুব কম, তার ফলে ওর ডেনসিটি আমরা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে মেজার করেই উঠতে পারি। লোকেরা চেষ্টা করে আছে কন্টিনিউয়াসলি ওর ডেনসিটিকে মেজার করা। ইনক্রিজেস, ঠিক আছে? অক্সিজেনও গ্যাস, আর বাকিগুলো সব সলিড, ঠিক আছে? রেস সলিড, আর এর ডেনসিটি এর থেকে বেশি হয়, ঠিক আছে? দিস ওয়ান ইজ গ্রেটার দ্যান দিস ওয়ান। গ্রুপ 50-তে গ্রুপ 16-এর ডেনসিটি বেশি, সাইড ওয়াইজও দেখতে হবে, তাহলে আমরা এই দিক থেকে গেলে বেশি পাচ্ছি ডেনসিটি। কেন না? অ্যাটমিক সাইজ ছোট হয়ে আসে, অ্যাটমিক সাইজ যেহেতু ছোট, ডেনসিটিও বেড়ে যাচ্ছে, ওকে? কিন্তু কম্পেয়ার করার সময় একটা জিনিস সাবধান, তুমি গ্যাসের সঙ্গে সলিডের কম্পেয়ার করছো, তা তোমাকে দুটোকেই একই কন্ডিশন, মানে দুটোকেই সলিডে এনে কম্পেয়ার করতে হচ্ছে। তাই জন্য বলা হয় যে ওখানে একটা সলিড কন্ডিশনে, মানে যখন ওর মেল্টিং পয়েন্ট আছে, তখন আমি ওর ডেনসিটিটাকে মেজার করতে বসেছি,
এটার থেকে এটার আরো বেশি। বলো কি বলছো? এগুলো তো রুম টেম্পারেচারে, এটা তো রুম টেম্পারেচারে। আমি কিন্তু ডেনসিটিটা মেজার করছি প্রত্যেকের সলিড কন্ডিশনে, যার যার মেল্টিং পয়েন্টে, যার যার মেল্টিং পয়েন্টে। ঠিক আছে, যেমন ধরো ফ্লোরিন যদি মেজার করি 85 ডিগ্রি কেলভিন, ওই টেম্পারেচারে ওর মেল্টিং পয়েন্ট, তো ওই টেম্পারেচারে আমি মেজার করছি। ক্লোরিন মেজার করছি 203 কেলভিনে, ব্রোমিন মেজার করছি 273 কেলভিনে, আয়োডিন মেজার করছি 293 কেলভিনে। ঠিক আছে, ওদের মেল্টিং পয়েন্টের ওপর আমরা ব্যাপারটাকে মেজার করছি। আয়োডিনের ক্ষেত্রে ওটা সাবলিমেশন পয়েন্ট, মেল্টিং পয়েন্ট নয়, বিকজ ইট ভেপোরাইজ। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু ফ্লোরিন ক্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড এবং রেস্ট সলিড হয়ে যাচ্ছে। একমাত্র গ্রুপ যেখানে তিনটে স্টেটই দেখা যায়। এখন অবশ্য কেউ কেউ গ্রুপ ওয়ানটাকে ইনক্লুড করছে, কারণ গ্রুপ ওয়ানে হাইড্রোজেনটা গ্যাস হয়ে রয়েছে আর সিজিয়াম ফ্রান্সিয়ামটা লিকুইড রয়েছে। ঠিক আছে, তাহলে গ্রুপ ওয়ান আর গ্রুপ 70 এর মধ্যে অনেকগুলো মিল আছে, অক্সিডেশন নাম্বার হ্যান ত্যান। তাহলে এটা একটা মিল, অল দ্য স্টেটস কোএক্সিস্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের গ্রুপ 18। এইখানে কিন্তু গ্রুপ 18 কিন্তু ডেনসিটি খুবই কম, এবং এদের আমরা গ্যাসেই মেজার করি। তার কারণ হচ্ছে যে সলিড করতে গেলে আমরা হিলিয়ামকে এখন পর্যন্ত সলিড করতে পারিনি, তার ফলে কম্প্যারিজনেও আমরা আসতে পারিনি। ঠিক আছে, প্লাস এরা সবাই গ্যাস। ঠিক আছে, অল গ্যাসেস। ডেনসিটি রুম টেম্পারেচার মেজার করেছি, কিন্তু রুম টেম্পারেচার মেজার করতে গিয়েও আমরা এটা যে পেয়েছি ডাউন দ্য গ্রুপ, এটাও ইনক্রিজ করছে, কারণ অ্যাটমিক মাস ইনক্রিজ করছে। ওকে, ডাউন দ্য গ্রুপ কেন ইনক্রিজ করে? রিজনটা হচ্ছে ইনক্রিজিং অ্যাটমিক মাস। আর লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কেন ইনক্রিজ করছে? ডিক্রিজিং সাইজ। ঠিক আছে, আমি রিজনটা পাশে লিখে দিচ্ছি। এটা হচ্ছে রিজন কেন ওটা ডাউনওয়ার্ড গেলে ইনক্রিজ করে, ইনক্রিজিং অ্যাটমিক মাসের জন্য। আচ্ছা, ডেনসিটির সঙ্গে কিন্তু মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের কোনো সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই? তার কারণ যে ডেনসিটি হচ্ছে একটা ছোট্ট স্পেসের মধ্যে কত মাসের সাবস্টেন্স আছে, কিন্তু মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের মধ্যে সম্পর্ক হচ্ছে যে ওদের মধ্যে কতটা ভালো ইন্টারাকশন হয়, কতটা ভালো বন্ডিং আছে। ঠিক আছে, একটা জয়েন্ট ফ্যামিলিতে অনেকজন থাকে অল্প একটা জায়গার মধ্যে, ছোট্ট একটা বাড়ির মধ্যে। জমিদার বাড়ি আলাদা কথা, ঠিক আছে। আবার একটা মুম্বাইয়ের চলেও অনেকজন থাকে। মুম্বাইয়ের চল বুঝেছো তো, মানে যেখান থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা গিয়ে থাকে আর কি। ঠিক আছে, মুম্বাইতে ওরকম হাউজিংগুলোকে চল বলে হয়। ঠিক আছে, চলকে বাংলায় করলে তবে চাল। আমরা চালে থাকি, চালে মানে চালের ওপরে নয়, বা ভাতের চালের মধ্যেও নয়। ঠিক আছে, যেহেতু বাড়িটার উপর চাল আছে, ছাদ, হ্যাঁ, করগেটের শীটের ছাদ, তাই ওটার নাম হচ্ছে চল বা চাল। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? দুটোর মধ্যে কিন্তু খুব হাই ডেন্সিটিতে লোকজন থাকে। পাশের রুমটা জেঠুর, এই পাশের রুমটা কাকার, এই মাঝেরটা আমাদের। এই তিনটে রুমে দেখা গেল 12-13 জন রয়েছে, খুব হাই ডেন্সিটি। এটা জয়েন্ট ফ্যামিলি। আর চলেও তাই, এই রুমে দিনের বেলা 4 জন শোয়, রাত্রেবেলা 2 জন শোয়। এই রুমে দিনের বেলা 2 জন শোয়, রাত্রিবেলা 4 জন শোয়। ওইটুকু জায়গার মধ্যে এতজন লোক, হাই ডেন্সিটি। কিন্তু মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টে দিয়ে দেখা যাবে যে জয়েন্ট ফ্যামিলির মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই, আর চলের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট লো। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট মানে ওদের মধ্যে যে নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশন, দুই জায়গাতেই ঝামেলা হয়। জয়েন্ট ফ্যামিলিতেও প্রচুর ঝামেলা হয়, চলেও প্রচুর ঝামেলা হয়। সকালবেলা জলের জন্য লাইনের ঝামেলা, বাথরুমের লাইনে ঝামেলা। ঠিক আছে, কিন্তু দু জায়গার মধ্যে কাদের মধ্যে ইউনিটিটা বেশি। ইউনিটি দু জায়গাতেও দেখা যায়, কিন্তু দু জায়গার মধ্যে এক্সপেক্টেডলি ইউনিটি বেশি জয়েন্ট ফ্যামিলিতে। ঠিক আছে, তার মানে ডেনসিটি বেশি হলেই
যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টও বেশি হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। তার প্রুফ হচ্ছে আমাদের গ্রুপ 1 লিথিয়াম ছিল সব থেকে হালকা, বাট লিথিয়াম ছিল ওদের মধ্যে সব থেকে বেশি সলিড, আর সিজিয়াম ছিল সব থেকে ভারী, সিজিয়াম ছিল ওদের মধ্যে সব থেকে লিকুইড, ঠিক আছে। এবার বলো তথাগত কি বলতে চাইছিলে? কেন তলার দিকে গেলে অ্যাটমিক মাস বাড়ে, তো ডেনসিটি তো মাস বাই ভলিউম। না কিন্তু সাইজটা তো ওই রেঞ্জে বাড়ছে, আর যে রেঞ্জে মাসটা বাড়ছে, শিল্ডিং এফেক্টগুলো পুয়ার হয়ে যাচ্ছে না, তো অ্যাটমিক সাইজগুলো পাল্লা দিয়ে বাড়তে পারছে না যত রেটে অ্যাটমিক মাসটা বাড়ছে। অবশ্যই দুটো কম্পিটিং ফ্যাক্টর, আই অ্যাডমিট, অবশ্যই দুটো কম্পিটিং, বাট যেহেতু শিল্ডিংগুলো তৈরি হয়েছে, ডি ব্লকে চলে আসছে, এ ব্লক চলে আসছে, তাদের শিল্ডিংটা কি পুয়ার হয়ে যাচ্ছে। কিন্তু তুমি দেখো না 18 32 করে অ্যাটমিক নাম্বার বেড়ে যাচ্ছে এক একটা পিরিয়ডে, তাই না? তো সেই কারণে কি হচ্ছে, মাসটা বেশিই বাড়ছে। হ্যাঁ, তাই বনির ব্যাপারটা ক্লিয়ার হলো তো, কেন ডেনসিটিটা বাড়লেই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বাড়বে না, সে পয়েন্টটা ক্লিয়ার তো? হ্যাঁ, এই যে বললাম যে একটা জয়েন্ট ফ্যামিলিতে অনেকজন থাকে, একটা চলেও অনেকজন থাকে, কিন্তু জয়েন্ট ফ্যামিলি যেহেতু একই ফ্যামিলির লোক, তাহলে ওদের মধ্যে কি বন্ডিংটা খুব স্ট্রং হয়, ঠিক আছে। কিন্তু যারা আর কি চলে আছে তাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং নয়, তারা আলাদা ফ্যামিলি থেকে আসছে, আলাদা স্টেট থেকে এসছে, ঠিক আছে। তাহলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ডিপেন্ড করে বন্ডিংয়ের ওপর, ঠিক আছে, কতজন আছে তার উপর ডিপেন্ড করে না, বোঝা গেল? যেহেতু বন্ডিং বেশি থাকলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বাড়ে, তাহলে কার মধ্যে বন্ডিংটা ভালো আছে সেটা দেখতে হবে, কোথায় কতগুলো অ্যাটম আছে, তাদের কত মাস, এটা দেখলে চলবে না। এবার ঠিক আছে, তারপর যার বন্ডিং ভালো তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই, ঠিক আছে। এবার এই কারণেই আমরা যখন এখানে লিখবো তখন আমরা অ্যানোমালি পাবো। ইনক্রিজ নাইট্রোজেন টু আর্সেনিক, নাইট্রোজেন থেকে আর্সেনিকে বেড়ে গেল। ডিক্রিজ আর্সেনিক টু বিসমাথ, দুটো মলিকুলের মধ্যে বন্ডিং, কারণ আমরা যখন বয়েল করি বা মেল্ট করি তখন কি করি, মলিকুলগুলোকে সরাই, অ্যাটমগুলোকে সরাই না। যদিও এলিমেন্টের ক্ষেত্রে অ্যাটম মলিকুল সেম জিনিস, বাট N2 এর ক্ষেত্রে আমরা নাইট্রোজেন অ্যাটমকে নয়, N2 মলিকুলকে সরাচ্ছি। ফসফরাসের ক্ষেত্রে P4 মলিকুলকে সরাচ্ছি, কিন্তু আর্সেনিকের ক্ষেত্রে AS অ্যাটমকে সরাচ্ছি, ঠিক আছে। এবার যেহেতু তলায় গেলে মেটালিক ক্যারেক্টার বাড়ে, ঠিক আছে, আর উপরে গেলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ে, তাহলে উপরে গেলে অ্যাটমিক নাম্বার মেল্টিং পয়েন্ট কমে যাচ্ছে। কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে কি, এই নাইট্রোজেন তুই আয় তো, বাকি নাইট্রোজেন গুলি মার, তুই আর আমি চল উড়ে যাই। কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়ে গেছে, সাফিসিয়েন্ট হয়ে গেছে, বাকি কারোর সঙ্গে বন্ডিং করার দরকার নেই, ঠিক আছে। কিন্তু তলায় গেলে তুই মেটালিক ক্যারেক্টার বাড়ছে, তাই জন্য কি হচ্ছে, ওর ডেনসিটিটা এই মেল্টিং পয়েন্টটা ইনক্রিজ করেছে, কারণ মেটালিক বন্ডিং মানে কি, অনেকজন মিলিয়ে নেটওয়ার্ক করে থাকছে। সব বোঝা গেল ব্যাপারটা? যেহেতু মেটালিক ক্যারেক্টার মানে কি একটা নেটওয়ার্ক, ইলেকট্রনের জাল, তাই জন্য ওখানে ডেনসিটি ইনক্রিজ করে যায়, মানে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ইনক্রিজ করে যায়, ঠিক আছে। তা তুমি প্রশ্ন করবে তাহলে ডেনসিটিটা মেল্টিং পয়েন্টটা এখানে কেন কমছে, আর্সেনিক থেকে বিসমাথ পর্যন্ত আবার কেন কমে আসছে? তার কারণ হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, ঠিক আছে। আর্সেনিকের থেকে বিসমাথের মধ্যে ইনার্ট পেয়ার এফেক্টটা অনেক বেশি থাকে, যেহেতু সাইজ খুব বড়, ঠিক আছে। তার ফলে ওদের মধ্যে খুব ভালো বন্ডিং হয় না,
ঠিক আছে, তাহলে রিজনটা কি? রিজনটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, লেস বন্ডিং, ইনার্ট পেয়ার এফেক্ট, ইনার্ট পেয়ার এফেক্ট অফ এসবি অ্যান্ড বিআই, তার জন্য ওখানে কি হচ্ছে, ডিক্রিজ করে যাচ্ছে, বন্ডিংটা পুয়ার হয়ে যাচ্ছে, মেটালিক ক্যারেক্টারটা অত ভালো এক্সপ্রেস হচ্ছে না। মেটালিক ক্যারেক্টার হতে পারে, মেটালিক বন্ডিংটা অত ভালো এক্সপ্রেস হচ্ছে না। নেক্সট হচ্ছে গ্রুপ 16। 16 এর ক্ষেত্রে আমরা দেখি যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি হয়। এখানেও ইনক্রিজ করে ডিক্রিজ করে যায়। ইনক্রিজেস হচ্ছে অক্সিজেন থেকে টেলুরিয়াম, ডিক্রিজ হচ্ছে টেলুরিয়াম থেকে পোলোনিয়াম, সেম রিজন। বলো। না না, অবশ্যই না, ইস্পাত তো সলিড, উপরের দিকে দিত সলিড, স্টেটের সঙ্গে ইয়ে কন্ডিশনের একটা ইয়ে আছে, ঠিক আছে। আমি এখানে একটুখানি জায়গাটা নামাবো, নামানোর জায়গা খুঁজে পাচ্ছি না। তার কারণটা হচ্ছে আমার মেল্টিং পয়েন্টটা লিখতে গিয়ে বয়লিং পয়েন্টটাই আমার জায়গা পাচ্ছি না। বয়লিং পয়েন্টের ক্ষেত্রে কি, যেহেতু এবার ওদের মেল্টিং হয়ে গেছে, মানে ওদের মলিকুলগুলো অলরেডি দূরে দূরে সরে গেছে, ঠিক আছে, বয়লিং পয়েন্টটা স্টেডিলি ইনক্রিজ করে যায়। বয়লিং পয়েন্টে অত বেশি ঝক্কি নেই, তাই বয়লিং পয়েন্টটা আমি নর্মাল নীল কালিতে লিখে দিই, ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। এক্ষেত্রেও আমার বয়লিং পয়েন্টটা তলায় গেলে ইনক্রিজ করে, কিন্তু আবার সেই পোলোনিয়াম টেলুনিয়ামের ক্ষেত্রে আবার সামান্য রকম অ্যানোমালি দেখা, যেহেতু অলরেডি মেল্টিং পয়েন্টটা হাই, তাই জন্য বয়লিং পয়েন্টটা ইভেন্চুয়ালি হাই হয়ে যায়। ঠিক আছে, এই তুই আগে মেল্ট করছিস, তুই আগে বয়েল কর। আচ্ছা ঠিক আছে, আমি আগে বয়েল করছি, বুঝলে পোলোনিয়ামটা আগে বয়েল করে যায়, টেলুনিয়ামটা সবার লাস্টে বয়েল করে, ঠিক আছে। আচ্ছা, বাকি দুটো কেন লিখলাম না, কারণ বাকি দুটোর মধ্যে খুব একটা অ্যানোমালাস টেন্ডেন্সি থাকে না, ঠিক আছে, বাকি দুটো মোটামুটি ঠিকঠাক। তুমি দেখেই বুঝতে পারছো স্টেট তো লিকুইড, গ্যাসিয়াস লিকুইড সলিড আছে, তাই না, তাহলে তুমি মোটামুটি বুঝতে পারছো যে এখানে ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ হয়ে যায়। ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, মেল্টিং পয়েন্টটাও তাই, বয়লিং পয়েন্টটাও তাই, ঠিক আছে, বোথ ইনক্রিজেস। আর যেহেতু ইনার্ট গ্যাসকে সবাইকে লিকুইডে করা যায় না, গ্যাস সলিডে করা যায় না, তাই মেল্টিং পয়েন্ট আমি সবার পাইও না, কিন্তু বয়লিং পয়েন্টটা মোটামুটি পেয়ে যাই, ক্ষমা ঘেন্না করেও বয়লিং পয়েন্টটা আমাদেরকে জানিয়ে দেয়। তো এখানেও আমার ডাউন দ্য গ্রুপ ব্যাপারটা ইন জেনারেল ইনক্রিজই করে, ঠিক আছে। তাই ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করার কারণটা কি, কারণটা হচ্ছে মেটালিক ক্যারেক্টার, মেটালিক বন্ড ইনক্রিজ আর অ্যাটমিক মাস ইনক্রিজ, এই দুটো ইনক্রিজ করে বলে
ব্যাপারটা ডায়মন্ডাল গ্রুপে ইনক্রিজ করে। কিন্তু ডিফাই করে কেন? ডিফাই করছে ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট ডেস্ট্রয় inert pair effect in group 15 and 16 destroy metallic bonds. destroy বলাটা ঠিক নয়, কি বলা উচিত? অ্যাকচুয়ালি এখানে বলা উচিত ছিল weaken. ওকে, উইকেন্ড নয়, উইকেন্ড। ওকে, হ্যাঁ, অ্যাটমিক রেডিয়াসের মধ্যে পড়ে না, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের রিজন। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টে যে ইনক্রিজ করলো, কেন ইনক্রিজ করলো, এটা হচ্ছে তার রিজন। ঠিক আছে, কিন্তু এক জায়গায় তো অ্যানোমালি দেখা গেল। কেন অ্যানোমালি দেখালো সেটা আমি লাল দিয়ে লিখেছি, যেটা নর্মাল সেগুলো নীল দিয়ে লিখছি, যেখানে এখানে ব্যাপারটা অ্যানোমালাস হয়ে যাচ্ছে আমি সেটা লাল দিয়ে লিখছি। ঠিক আছে, লালটা হচ্ছে লালের রিজন। এটা অ্যাটমিক রেডিয়াস না, সব মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের মধ্যেই পড়ছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস বলতে আমরা ইউজুয়ালি কোভ্যালেন্ট রেডিয়াসটাকে বুঝি। আমি ক্লাস 11-এ পড়ানোর সময় বলেছিলাম যে অ্যাটমিক রেডিয়াস বার করার 3টে প্রসেস আছে: কোভ্যালেন্ট রেডিয়াস, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, মেটালিক রেডিয়াস। ঠিক আছে, যেহেতু এরা সবাই নন মেটাল, তাই জন্য অ্যাটমিক রেডিয়াসটা অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট রেডিয়াস হিসেবেও তোমাকে জিজ্ঞেস করতে পারে। হয়ে গেছে, দে ক্যান আস্ক। কি করে জানো নিচে দেখতে হবে তাহলে? ওকে, তো তলায় গেলে তো এমনি অ্যাটমিক রেডিয়াস বাড়াই উচিত। নতুন নতুন অরবিট অ্যাড হচ্ছে, সিম্পলি ইনক্রিজেস। আয়নিক রেডিয়াস সেটাও বাড়া উচিত। ঠিক আছে, কিন্তু অ্যান্টিমনি আর বিসমাতে কমে যায়। ঠিক আছে, আয়নিক রেডিয়াসটা কিন্তু একটুখানি গড়বড় করে। ঠিক আছে, ইনক্রিজেস নাইট্রোজেন থেকে কোন পর্যন্ত? নাইট্রোজেন থেকে শুরু করে আর্সেনিক পর্যন্ত। ডিক্রিজেস আর্সেনিক থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত। কেন হচ্ছে না? এখানে না ডি ব্লক আর এ ব্লকের শিল্ডিং এফেক্টটা চলে আসছে, পুয়ার শিল্ডিং এফেক্ট। ওকে, খুব ভালো শিল্ড করতে পারছে না, তার ফলে কি হচ্ছে? আয়নিক রেডিয়াস টক করে ছোট হয়ে যাচ্ছে। ওকে, আর্সেনিক থেকে অ্যান্টিবডি পর্যন্ত ছোট হলো, আবার অ্যান্টিবডি থেকে আর্সেনিক পর্যন্ত বেড়ে যাবে, এই বিসমাথ পর্যন্ত বেড়ে যাবে। এসবি থেকে বিআই আবার ব্যাপারটা বেড়ে গেল। এখানটা ব্যাপারটা আরেকটু নামালে হয়। রিজনটা পরে লিখে দিচ্ছি, আগে ব্যাপারটা বুঝে নাও। যেহেতু পুয়ার শিল্ডিং এফেক্ট চলে আসছে, অ্যাটমিক নাম্বার খুব হাই, তাই যখন আয়ন ফর্ম করছে তখন কিন্তু ওটা হাই নিউক্লিয়ার টানে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রিজনটা হচ্ছে পুয়ার শিল্ডিং এফেক্ট। বাকিগুলো দেখি, তারপর একদম ফাইনালি রিজনটা লিখি। বাকিগুলোতে ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, কোনো অসুবিধা নেই। বাকিগুলোতে ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ।
গ্রুপ 16ও তাই, গ্রুপ 17ও তাই। ঠিক আছে, বোথ ইনক্রিজেস আর গ্রুপ 18-এ কিন্তু আয়নিক রেডিয়াস থাকে না, কারণ গ্রুপ 18 হচ্ছে গ্যাস, ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাসে আবার আয়ন কি? তার মধ্যে হিলিয়াম যদি আয়ন করো ওটা একটা পয়েন্ট হয়ে যাবে, ওখানে খালি অ্যাটমিক রেডিয়াসটাই আমার সে কারণে কনসিডারেবল ফ্যাক্টর হয়। ওকে, এখানে জাস্ট ইনক্রিজেস। তাহলে রিজনটা কি? রিজনটা হচ্ছে বেসিক্যালি হ্যাঁ, নিউ শেল অ্যাডেড, নতুন শেল অ্যাড হয় বলে এই ব্যাপারটা সাইজে বড় হয়। কিন্তু অ্যানোমালির পয়েন্টটা কেন? পুয়ার শিল্ডিং এফেক্ট of 4D and 5F onwards. 4D আর 5F এর পর থেকে 4D and 4F onwards, এটা 4F হবে। এদের পর থেকে যতগুলো অরবিটাল, যতগুলো অরবিটাল থাকে D আর F, তাদের শিল্ডিংটা খুবই পুয়ার হয়। এই পুয়ারের জন্য কি হচ্ছে, সাইজটা টপ করে ছোট হয়ে যাচ্ছে। ওকে, তো নিউ শেল অ্যাডেডের জন্য ইনক্রিজ করে আর শিল্ডিংয়ের জন্য ডিক্রিজ করে। দোজ আর অ্যাবাউট অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াস। ওকে, এবার আয়নিক রেডিয়াস বলো। তার কারণ ওরা হচ্ছে হাফ ফিল্ডের থেকে বেশি হতে শুরু করে। ঠিক আছে, তাহলে অরবিটালগুলোতে কি হয়, একটা অরবিটালে দুটো ইলেকট্রন আছে মিনিমাম, আছেই তো, মিনিমাম একটা অরবিটালে দুটো ইলেকট্রন আছে, তো NP4 হয়ে গেছে তো এখান থেকে, তাই না? তো ওখানে কি করছে, একই অরবিটালে দুটো ইলেকট্রন আবার দিয়ে এদেরকে রিপেল করছে। তো যেটুকুনি শিল্ডিং দিয়ে কম ছিল সেটা আবার রিপালশনের জন্য ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা লিনিয়ারলি বাড়ে না, ব্যাপারটা স্লাইটলি ঝুঁকে বাড়ে, মানে রেট অফ ইনক্রিজটা কমে যায়। ইনক্রিজ করে কিন্তু না অ্যাক্সিলারেশন, বাট রেট অফ অ্যাক্সিলারেশনটা কমছে। রেট অফ অ্যাক্সিলারেশনটা কমছে, নেগেটিভ অ্যাক্সিলারেশন নয় রে বাবা। রিটার্ডেশন মানে স্লো হয়ে যাওয়া, রেট অফ অ্যাক্সিলারেশনটা কমছে। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নেই, রেট অফ অ্যাক্সিলারেশনটা কমছে। রিটার্ডেশন মানে তো কমে যাওয়া, এটা বাড়ছে, এখনো বাড়ছে, কম রেটে বাড়ছে। অর্পণ বোঝা গেল ব্যাপারটা? এখানে খালি লালগুলোকে নোটিশ করবে, লালগুলোকে। বনিনি, ব্যাপারটা বোঝা গেল তো? ঠিক আছে, আচ্ছা, আর্সেনিকেও ডি ব্লক আছে, অ্যান্টিমনিতেও ডি ব্লক আছে। তাই অ্যান্টিমনিটা কেন বললাম, কারণ অ্যান্টিমনিটা হচ্ছে 4D, আর 4D হচ্ছে একটু বেশি উইক শিল্ডিংয়ের দিক থেকে। আচ্ছা, তাহলে 4D উইক হলে 5D উইক হয়, 5D উইক হলে 6D উইক হয়, সবগুলো অনওয়ার্ডস, তারা সবাই উইকার স্কেলে আছে। আর বিসমাতে তো আবার 4Fও চলে আসে, ওটা আরও উইকার স্কেলে আছে। নেক্সট হচ্ছে আয়নাইজেশন এনথালপি। আয়নাইজেশন এনথালপি কি হয়, ওর ইলেকট্রনকে বার করতে যে এনার্জিটা লাগে, আর যেহেতু সাইজ বড় হচ্ছে, আয়নাইজেশন এনথালপি আস্তে আস্তে ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে তো লেফট টু রাইট কিছু লিখিনি, ডেনসিটিতে লিখেছিলাম, বাকিগুলো তো কিছুই লেখা হয়নি। ঠিক আছে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টে কি ছিল, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টে ছিল এটা বেশি, ওদিকে আস্তে আস্তে ব্যাপারটা
কমতে থাকে। বয়লিং পয়েন্টেও মোটামুটি এরকম হয়ে যায়। আচ্ছা, আয়নিক রেডিয়াসের ক্ষেত্রেও অবশ্যই এটা বড়, লেফট টু রাইট ইনক্রিজ করে। ঠিক আছে, লাস্টেটা যাওয়া দরকার। এটা হচ্ছে ডান দিক থেকে বাঁদিকের ট্রেন। ডান দিকের বাঁদিকের ট্রেনটা আমাদের একটুখানি বুঝে রাখতে হবে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু বুঝে রাখাটা ভালো। আচ্ছা, নেক্সট হচ্ছে আয়নার্স এনথালপি। আয়নার্স এনথালপি অবশ্যই ডিক্রিজ করে। এই এতক্ষণ ইনক্রিজে পাওয়া চলছে, এবারে হয়ে গেল কি ডিক্রিজ। কেন? সাইজ বড়, যে নিউক্লিয়াসের থেকে অনেক দূরে আছে, ইলেকট্রন বার করাটা সোজা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা ডিক্রিজ করলো, এটাও ডিক্রিজ করে, কিন্তু এটার থেকে এটা একটু বড় আছে, তার কারণ এটা হচ্ছে হাফ ফিল্ড। ঠিক আছে, গ্রুপ 16 থেকে গ্রুপ 17 আরও কমে গেছে। না সরি, বেড়ে যাচ্ছে এখানে, যদিও তলায় গেলে ডিক্রিজ করছে, কিন্তু অক্সিজেনটাতে বেশি, অক্সিজেন থেকে বেশি আছে, অক্সিজেন তাতে বেশি না, অক্সিজেন থেকে বেশি। আর এদেরও তাই ডিক্রিজ করে, কিন্তু এর থেকে বেশি, কারণ এটা ফুলফিল্ড। তাহলে হাফ ফিল্ড আর ফুলফিলের জন্য ব্যাপারটা এক্সট্রিমলি হাই। ঠিক আছে, তাহলে সবাই ডিক্রিজ করছে, কিন্তু এই জায়গাটা একটাখানি অ্যানোমালি চলে এসছে। এর রিজনটা হচ্ছে হাফ ফিল্ড। আদারওয়াইজ রিজন কি? আদারওয়াইজ রিজন হচ্ছে সাইজ increases, energy requirement decreases, energy requirement decrease। বলো 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 বলো। অবশ্যই গ্রুপ 18টা, অবশ্যই গ্রুপ 18টা। ফুলফিল্ড ইজ মোর স্টেবল, মানে এটা কমন সেন্সেই বোঝায়, ফুলফিল্ডটা বেশি স্টেবল হবে। হাফ ফিল্ডের মধ্যে এখন তুমি ইলেকট্রন চাইলেই ঢোকাতে পারো, কারণ ওর ম্যাগনেটিক মোমেন্ট আছে, একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট আছে, তার ওর মধ্যে কিছুটা হলেও অ্যাক্টিভিটি আছে। কিন্তু আর ম্যাগনেটিক মোমেন্টই নেই, সে কোনো জিনিসের কাছেই ঘেঁচতে চাইবে না। কেটে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ইলেকট্রন গেইন এনথালপি বা উল্টো কেস। আয়নার্স গেইন এনথালপি কিন্তু পজিটিভ হয়, আর ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু নেগেটিভ হয়। কারণ এটা পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ, কারণ এটা এক্সোথার্মিক, বাকিগুলো এন্ডোথার্মিক। ওকে, মজার কথা হচ্ছে বইতে, আমার বইতে ইলেকট্রন এনথালপি সম্বন্ধে গ্রুপ 15 কিছু দেয়নি।
তার কারণটা হচ্ছে যেহেতু ওখানে অ্যানোমালাস আছে, একটা পজিটিভ ভ্যালু আছে। এক মিনিট, আমি একটু খুলে নিতে দাও। একটু ব্রেক নাও, হ্যাঁ, একটানা বেশিক্ষণ পড়লে বলিনি কি না, একটু ব্রেক নাও, আমি ততক্ষণ এটা খুঁজে নিই, বইতে নেই। যদি কেউ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। না আমার বইতে নেই, আমি পেয়ে গেছি, চাপ নেই। কেন, তুমি তোমার কাছে ছিল? ও আচ্ছা, আমার কম্প্রিহেন্সিভে নেই। ঠিক আছে, এটা একটুখানি এরকম হয় যে নাইট্রোজেনটা হচ্ছে পজিটিভ, বাকি সব নেগেটিভ। আমি খালি ম্যাগনিটিউডের দিক থেকে বলবো ইনক্রিজ না ডিক্রিজ, ঠিক আছে? তা নাইট্রোজেন থেকে শুরু করে আস্তে আস্তে অ্যান্টিবডি পর্যন্ত ইনক্রিজ করে, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন নেগেটিভ, এই নাইট্রোজেন পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তো নাইট্রোজেন টু ইনক্রিজ করছে নাইট্রোজেন টু বিসমাথ, এই অ্যান্টিমনি, আর ডিক্রিজ করছে হচ্ছে অ্যান্টিমনি টু বিসমাথ। নাইট্রোজেনটা হয়ে যাচ্ছে কি গ্রেটার দ্যান জিরো। দ্যাট ইজ দ্য হোল ডিসকাশন। নাইট্রোজেনের সব থেকে বেশি পজিটিভ, তারপর হচ্ছে ফসফরাস, ফসফরাস নেগেটিভ, আর্সেনিক অ্যান্টিমনিটাও নেগেটিভ, বড় বড় নেগেটিভ। বিসমাথে এসে আবার নেগেটিভিটিটা কমে যাচ্ছে, ঠিক আছে? তো দিস ইজ দ্য ট্রেন্ড, বাট দ্যাট ইজ অ্যানোমালাস ট্রেন্ড। দিস শুড নট বি দ্য রাইট ট্রেন্ড। রাইট ট্রেন্ডটা কি? রাইট ট্রেন্ডটা হচ্ছে যেটা গ্রুপ 16-এ দেখা যায়। তো অবশ্য গ্রুপ 16-এও ঠিকঠাক দেখা যায় না, গ্রুপ 16 আমাকে লালেই লিখতে হবে। অ্যাকচুয়ালি এটা সব জায়গাতেই লাল। কোনটা? নাইট্রোজেন হচ্ছে গ্রেটার দ্যান জিরো, বাকি হচ্ছে লেস দ্যান জিরো, ঠিক আছে? কিসের হাফ ফিল্ড? তো হাফ ফিল্ড, ও আচ্ছা, বাড়ছে কমছে কেন সেটা বলছি, আগে পুরোটা ট্রেনটা বলতে দাও, ঠিক আছে? গ্রুপ 60 হচ্ছে ইনক্রিজেস ও টু এস, ডিক্রিজেস এস টু একদম অ্যাস্টাটিন, এই অ্যাস্টাটিন বলছি, পিও পোলোনিয়াম। এখানে সবাই নেগেটিভ। গ্রুপ 17-এ হচ্ছে ইনক্রিজেস এফ টু সিএল, আর ডিক্রিজেস সিএল টু এটি। এমনকি গ্রুপ 18-এও ইনক্রিজেস এইচই টু
NE decreases NE to RN. ওকে, এবার এই তিনজনের রিজনটা সেম, এই লাস্টে যে তিনজন আছে এদের রিজনটা সেম। আর এর রিজনটা আলাদা। কি রিজন? in the case of in oxygen, fluorine and helium, size extremely small. Size extremely small. ঠিক আছে, তাই জন্য ওটা কি হয়, তাই জন্য ওখানে ইলেকট্রন ঢোকানো ডিফিকাল্ট হয়। ঠিক আছে, তাই জন্য এনথালপিটা কম পাওয়া যায়। যেহেতু ইলেকট্রন ঢোকানো ডিফিকাল্ট, তাই জন্য আমার এনথালপি কি হচ্ছে, আমি কম পাচ্ছি। ওকে, মোর এনার্জি নিডেড অর লেস এনার্জি গেইনড বাই ইনসার্টিং ইলেকট্রন। হ্যাঁ, রিপালশনটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, গেইনটা কম। ঠিক আছে, সাইজ এক্সট্রিমলি স্মল, সো গেইন অলসো স্মল, গেইন অলসো স্মল। যে গেইনটা আমি করছি এনার্জি, তার অ্যামাউন্টটাও খুব কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু নাইট্রোজেন আর এখান থেকে বিসমাথে পর্যন্ত যে প্রবলেমটা, সেটা কি না, এখানে সাইজ আস্তে আস্তে ইনক্রিজ করছে। ঠিক আছে, তার ফলে ওখানে ইনসার্ট করাটা ইজি হয়ে যাচ্ছে, আমার গেইনটাও অনেক ইজি হচ্ছে। ঠিক আছে, কিন্তু এসবি থেকে বিআই সাইজটা এতটাই বেশি হয়ে গেছে যে ওখানে আমি আর ইলেকট্রন ঢোকাতে পারছি না। ঠিক আছে, তার ইন কেস অফ গ্রুপ 15 N2SB size increases, electron insertion by electron gain easier. SB to BI size increases too much, less energy released, less energy released. মাইনাস মানে কি, এনার্জি রিলিজ, এটা এক্সোথার্মিক। ইলেকট্রন গেইন এনথালপি হচ্ছে এক্সোথার্মিক, আর এটা হচ্ছে এন্ডোথার্মিক, তাই জন্য এটা পজিটিভ। তাই যার যত বেশি নেগেটিভ হবে তার তত ভালো বলতে হবে। ওকে, সো দ্যাট ইজ ওয়াই। হ্যাঁ, করছি এটা তো। বলো, এটা এই ক্লাসে হয়তো বুঝতে পারবে না, আর হায়ার ক্লাসে গিয়ে বুঝতে পারবে। এই ক্লাসে তোমাকে ব্রেকিং পয়েন্টগুলো তোমাকে ধরে রাখতে হবে, মনে রাখতে হবে যে এখান থেকে এটা ব্রেক আওয়ে করছে। এটা নাইট্রোজেন থেকে এসবি পর্যন্ত না বেড়ে আর্সেনিক পর্যন্ত বাড়তে পারতো, অনেক জায়গাতে আর্সেনিক পর্যন্ত বাড়লো না। তাই জন্য বলছি এক্স্যাক্টলি রিজনটা মনে রাখতে পারবে না। কোথাও 4D এফেক্ট করে, কোথাও 4D অতটা বেশি এফেক্টিভ নয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এক্সপেক্টেডের তুলনায় কম বা এক্সপেক্টেড তুলনায় বেশি হয়। তার ফলে ট্রেনটা যেমন খুশি হোক, সায়েন্টিস্ট এটা দেখে না কোন দিক থেকে কোন দিকে বাড়ে, কোন দিক থেকে কোন দিকে কমে। সায়েন্টিস্ট এটা দেখে যে যেটা এক্সপেক্টেড ভ্যালু ছিল তার থেকে কমেছে না তার থেকে বেড়েছে। দ্যাটস ইট। মানে ধরো আমি বলছি 3, 5, 4, 8, এটা কি বাড়তে বাড়তে কমে আবার বেড়ে গেল তো। ঠিক আছে, আর এবার ধরো 30, 50, ঠিক আছে, 51, 80, এটা তুমি কি বলবে,
বাড়তে বাড়তে কমে গিয়ে বেড়েছে কি? ঠিক আছে, কিন্তু ট্রেনটা কিন্তু সেম। ট্রেনটা হচ্ছে এক্সপেক্টেড থেকে কম, ওই 51 পয়েন্ট আর 4 পয়েন্ট হচ্ছে এক্সপেক্টেড থেকে কম। এবার দেখো এই ব্যাপারটাকে আমি মিলিয়ে দিচ্ছি এরকমভাবে, 3.99, 5.01, 4.99, 8.1। দেখো তো 3.01। এবার দেখো তো চারটে ভ্যালুর মধ্যে খুব বেশি কি তফাৎ আছে? জাস্ট 1 ডেসিমাল করে তুমি সরাও, তাই না? এটা বাই চান্স 50-এর তলায় চলে এসছে, ওটা বাই চান্স 50-এর ওপরে চলে এসছে। তাহলে তলার থেকে আমি জেনারেল ট্রেন্ডে ইনক্রিজেস বলবো, আর ওপরের টাকায় বলবো আপ টু দ্যাট পোর্শন ইনক্রিজেস, তারপর ডিক্রিজেস, তারপর এগেন ইনক্রিজেস। তো ক্লাস 11-12-এর জন্য এটা ঠিক আছে, ঠিক আছে? সায়েন্টিস্টরা এভাবে ভাবে না। তারা বলে যে এটা 50 আছে, এটা 80 আছে, এটা মোটামুটি 65 হওয়া উচিত ছিল। তো 65 না হয় 51 হয়েছে, এটা 6.5 না হয় 4.99 হয়েছে। দুটোই এক্সপেক্ট থেকে কমেছে। একটা ফল করে গেছে, একটা ফল করতে পারেনি, জাস্ট তার আগে এসে থেমে গেছে। ঠিক আছে, মানে দুজন পরীক্ষা দিয়েছে, হাফ ইয়ারলি যে নাম্বার পেয়েছে অ্যানুয়াল তার থেকে কম পেয়েছে। হাফ ইয়ারলিতে দুজনেই পাস করেছিল, অ্যানুয়ালে একজন জাস্ট 2 নম্বরের জন্য ফেল করাতে বেঁচে গেছে, অন্যজন ফেল করে গেছে। ঠিক আছে, তো দুজনের একই টাইপের রেজাল্ট হলো, কিন্তু একজন প্রমোশন পেল, একজন প্রমোশন পেল না। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে তোমাকে খেয়াল রাখতে হবে যে ট্রেনটা কি এই লেভেলে, পরের লেভেলে কি পয়েন্টগুলো, কোন পয়েন্টে ব্রেক করছে, এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে ব্যাপারটা ব্রেক অ্যাওয়ে করছে। ঠিক আছে, আচ্ছা যেখানে আমরা সব থেকে কম ইলেকট্রন, মানে সব থেকে কম মানে ইয়ে এক্সপেক্ট করি, তার নাম হচ্ছে মিস্টার ইলেকট্রো নেগেটিভিটি। উই ডোন্ট এক্সপেক্ট এনি অ্যানুয়ালি হিয়ার, ইট ইজ সিম্পল। কি কালারে করছি রে বাবা, অরেঞ্জটা কোথায় গেল? ডিক্রিজেস, কিন্তু আমি এখানে একটা জায়গায় গিয়ে লিখতে পারবো না। কোন জায়গা? গ্রুপ 18 গিয়ে লিখতে পারবো না। ঠিক আছে, এটাও হচ্ছে ডিক্রিজেস, আর এদের হচ্ছে থাকেই না, কারণ এরা বন্ডিং করেই না। ঠিক আছে, যদি করতো তাহলে আমরা দেখতে পেতাম যে এটাও ডিক্রিজ করে, সরি এটা ইনক্রিজ করে যদি করতো, যেহেতু তলার দিকে এগুলো বেশি করে কম্পাউন্ড তৈরি করতে আর উপর দিকে এগুলো কমপ্লিট কম্পাউন্ড তৈরি করতে পারে না। ঠিক আছে, আচ্ছা ইলেকট্রন এনথালপির এই ট্রেনটা লেখা হয়নি। ইলেকট্রন এনথালপির এই ট্রেনটা ছিল ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য ট্রেন, ডান দিক বাদিকে। ইলেকট্রোনেগেটিভিটি ট্রেনটা সিম্পল, এটা তো কোনো কোয়েশ্চেনই নেই। অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট হচ্ছে এটা +3 হতে পারে, আর কি হতে পারে, +3 হতে পারে, +5 হতে পারে। এটা হচ্ছে +2, +4, +6 অ্যান্ড -2। ও আচ্ছা, এটাও -2 এখানেও, -3 এখানেও আছে, -3, +3, +5। এটা হচ্ছে -2,
+2 +4 +6, এটা হচ্ছে -1 +1 +2 সরি +3 +5 +7, আর এখানে অ্যাকচুয়ালি +2 +4 +6 লিখে রাখি ফর ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন, বাকিদের জন্য নয়। ঠিক আছে, আচ্ছা এখানে একটু মেনশন করতে হবে অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিনের কথাটা। নাইট্রোজেনের -3 থেকে শুরু করে +5 পর্যন্ত সব কিছু দেখা যায়। অক্সিজেনের -2 আছে, -1 আছে, -1/2 আছে, +1 আছে, +2 আছে। ওকে, আর এখানে ফ্লোরিনে শুধুমাত্র -1 আছে, আর কিচ্ছু না। এগুলো বাকিদের থেকে আলাদা। বাকি আর কোনো মেটাল, এই কোনো এলিমেন্ট এই টোটাল রেঞ্জটা দেখায় না নাইট্রোজেন ছাড়া। গ্রুপ 15 -3 -2 -1 0 +1 +2 +3 +4 +5 পাবে না। অক্সিজেনের মতো -1/2 একটাতেও পাবে না। ফ্লোরিনের মতো জাস্ট -1ই আটকে গেছে, একটাও দেখাতে পারবে না। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, ব্যাপারটা অ্যানোম্যালাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিজনটা আমরা এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপ করবো, তখন দেখে নেব। তাহলে +2 +4 +6 ফর ফর Kr, Xc and Rn with F and O, ফ্লোরিন আর অক্সিজেনের সঙ্গে একমাত্র এটা করতে পারে, যেহেতু ওদের কেমিক্যাল বন্ডিং করার টেন্ডেন্সি অনেক বেশি। ক্যাটিনেশন নাইট্রোজেন আর ফসফরাস করতে পারে, অ্যান্টিমনিও করতে পারে, এটা ক্যাটিনেশন করতে পারে। এখানে কোনো ট্রেন্ড নেই। ঠিক আছে, এখানে জাস্ট কে করতে পারে, তুই পারিস, হ্যাঁ পারি, তুই পারিস না পারি না, বাস কথা শেষ। আচ্ছা, গ্রুপ 16-এ অক্সিজেনের খুব একটা বেশি হয় না, সালফার সেলেনিয়ামের হয়। সাইজ বড় হয়ে গেলে ক্যাটিনেশন হবে না, সাইজ ছোট রাখতে হবে, আবার বন্ডিং কমে গেলে ক্যাটিনেশন হবে না। এখানে কেউ করতে পারে না, এখানেও কেউ করতে পারে না, এগুলো কেউ করতে পারে না। ঠিক আছে, তাহলে রিজনটা কি? রিজনটা হচ্ছে সাইজ স্মল, ছোট হতে হবে সাইজে, আর নাম্বার অফ বন্ড মোর, অনেকগুলো নাম্বার অফ বন্ড করতে হবে, আদারওয়াইজ ক্যাটিনেশন করবে কি করে? ধরো ফ্লোরিন ক্যাটিনেশন করতে চেষ্টা করছে, বা ক্লোরিন ক্যাটিনেশন করতে চেষ্টা করছে। ক্লোরিন তো একটাই হাত, তো ক্লোরিন একটা হাতে তো একটা অ্যাটমকে ধরলো, আরেকটা হাত কোথায়, কাকে দিয়ে ধরবে? তাই না? ও একটা হাত দিয়ে একটা অ্যাটমকে ধরলো, আর হাত কোথায়, কাকে দিয়ে ধরবে? সুতরাং ও ধরতে পারছে না, তার মানে ওর ক্যাটিনেশনও নেই। ঠিক আছে, তাই জন্য ক্লোরিনের ক্যাটিনেশন বা হ্যালোজেনের ক্যাটিনেশন আমরা অবজার্ভ করি না। ওকে, আচ্ছা, মাল্টিপল বন্ড ফর্মেশন সেম, নাইট্রোজেন পারে, অক্সিজেন পারে, এই সালফার পারে, সরি নাইট্রোজেন ফসফরাস এরা দুজনেই পারে। আর এখানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এরা সবাই পাচ্ছে।
পোলোনিয়ামটা পারে না, বাট এই চারজন পারি। আর এখানে মাল্টিপল বন্ড একমাত্র পার্থক্য হচ্ছে সিএল, বিআর আর আই। এরা মাল্টিপল বন্ড ফর্ম করে কিন্তু ক্যাটিনেশন করে না। এটা অদ্ভুত ফেনোমেনা। এটা কার সঙ্গে করছে? এটা হচ্ছে উইথ ফ্লোরিন অ্যান্ড অক্সিজেন। এদের সাথে এরা মাল্টিপল বন্ড ফর্ম করতে পারছে, আর কারোর সাথে বন্ড ফর্ম করতে পারছে না। এখানে হচ্ছে জেনন, ক্রিপ্টন, জেনন, রেডন। হ্যাঁ, কম্পাউন্ডগুলো যখন দেখাবো তখন দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, অ্যালোট্রপি, ফসফরাস আর আর্সেনিক অ্যালোট্রপি আছে। সালফারের অ্যালোট্রপি আছে, সবাই জানে। সালফার তো অ্যালোট্রপ, তাই না? সেলেনিয়ামের আছে। সালফার সেলিয়াম দুটোই একই টাইপের। এখানে খুব একটা কারণ নেই, এখানে তো নেই। তাহলে এই গেল আমাদের ফিজিক্যাল প্রপার্টি। নেক্সট দিন আমরা কেমিক্যাল প্রপার্টি করে কম্পাউন্ডে ঢুকে পড়ব, ঠিক আছে? আমি এখানে সেভ করে রাখছি। নেক্সট উইকে, হ্যালো, নেক্সট উইক থেকে এক একটা দিন এক একটা করে ফিজিক্যাল কেমিস্ট্রির টেস্ট হবে, ঠিক আছে? আর এক একটা দিন আমরা পিক আপ করব চ্যাপ্টার টেস্ট। পরের দিন স্যাটারডে, ঠিক আছে? স্যাটারডে আমরা এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব। কিন্তু নেক্সট উইক থেকে আইদার মানডে অর স্যাটারডে, যে কোনো একটা দিন, সেটা আমি বুঝে কতটা আমরা আগের দিন পরের দিন এগোবো তার উপর ডিপেন্ড করব, ঠিক আছে? যে তিনটে চ্যাপ্টার আমি প্রত্যেকটা একটা একটা চ্যাপ্টার আগে তো বাড়িতে দিয়ে দিতে হবে, আবার বাড়িতে দেবো না। আগে তো বাড়িতে করতে দিতাম, এবার যেহেতু অনেকে জমা দেয় না, সেই জন্য আমাকে এখন করতে হচ্ছে কি, আমাকে এখানেই পড়িয়ে দিতে হচ্ছে। সবই নেব, সারফেস কেমিস্ট্রি আর নেবো না, সারফেস তো নিয়েছি। সলিড স্টেটও নেবো না, যারা সলিড স্টেট দেয়নি তারা দেবে, যারা দিয়েছে তাদের দরকার নেই।